আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমির হোসেন সাগর সরাসরি কানাডা থেকে একটি লাইভে যুক্ত হলাম। অনেক বন্ধুরা আছেন আমার কমেন্ট বক্সে অনেকেই লিখে থাকেন যে আমির হোসেন সাগর ভাই, আপনাকে লাইভে পাওয়া যায় না, লাইভে আসেন না, খুবই কম দেখা যাচ্ছে। আসলে প্রবাস জীবনে আসার পরে জীবনটা একটা তেজপাতা হয়ে গেছে। কারণ প্রবাস জীবন বাস্তবে যেটা এবং অনুভব করে সেটা পাওয়া যায় না। যদিও প্রবাসী ছিলাম না, কিন্তু প্রবাসী হয়ে গেছি। আর প্রবাসী হয়েছে বলেই কিন্তু প্রবাস জীবনটা কি যে কষ্টের সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে প্রবাসে আছি, আপনারা দেখেন এই মুহূর্তে আমি যেখানে আছি, আমার পিছনে একটা বিল্ডিং, বিশাল একটি বিল্ডিং, এবং আমার পিছনে হাইওয়ে একটা রোড আছে। এই যে উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে হাইওয়ে একটা রোড, এবং ওদিকেও কিন্তু আরও কিছু বিল্ডিং আছে, আপনারা দেখছেন অনেক একটু দূরে দেখা যাচ্ছে। তো এই জীবন আসলে খুবই কষ্টের। তার কারণ হচ্ছে, দেখেন, আমি প্রবাসে এসেছি প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে। 1.5 বছর পার করে দিলাম, কিন্তু আমার 2টা সন্তান আছে, আমার ছেলে এবং মেয়ে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার পেজে। তাদেরকে কিন্তু এখনো আর 1.5 বছরের মধ্যে এখনো ছুঁয়ে আদর করতে পারিনি, বুকে জড়াতে পারিনি। দ্বিতীয়ত আমার মা আছেন, বাবা নেই। আমার মাকে অনেকদিন সরাসরি দেখা হয়নি। দেখতে পারিনি, সেটা হচ্ছে আরেকটি বিষয়। এবং স্ত্রী আছেন, ভাই বোন আছেন, ভাতিজা ভাতিজি আছে। এই যে দেশে থাকা অবস্থায় যে দেশের নিজের পরিবারের সদস্যদের সাথে দেখা, আদর সোহাগ, কথা বলা, প্রয়োজনে সহযোগিতা করা, সেটা কিন্তু আমি আর এখন দূর থেকে সরাসরি করতে পারছি না। এরপরে আপনি দেখেন, এই প্রবাসে থাকাকালীন অবস্থায় আপনার কোনো সুখ নেই। হ্যাঁ, সুখ আছে তাদের যারা প্রবাসে আসার পরে তাদের নিজের দেশের পরিবারের কথা অথবা আত্মীয় স্বজনের কথা বা এলাকাভিত্তিক মানুষের কথা অনেকটা ভাবেন না। তারা এখানে এসে স্বাধীনভাবে চলছেন এবং দেশের প্রতি টান খুবই কম। তারা কিন্তু হয়তো অনেকটা সুখে আনন্দে পার করছেন, এনজয় করছেন। আর বিশেষ করে আমি আমার কথাই বলছি, আমার মতো মানুষ আসলে প্রবাসকে এনজয় করার মতো প্রবাস মনে করি না। কারণ আমি যেহেতু আমার পরিবার পরিজন, কলিজার টুকরা সন্তান, মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাতিজা ভাতিজি, বাগনা বাগনি সবাইকে রেখে, বন্ধু বান্ধবদেরকে রেখে প্রবাসে একা পড়ে আছি। সেক্ষেত্রে আমার জন্য ওই প্রবাসটা এনজয় করার না, সেটা আমার জন্য কঠিন এবং খুবই কষ্টের, খুবই কষ্টের, খুবই কষ্টের। কারণ আমি এই যে রাত পোহালো চলে আসলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, নামাজ আদায় করলাম, জোহরের নামাজ, খাবার দাবার করলাম, কাজে বের হয়ে গেলাম। এখন 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত কাজ চলবে, কাজ করব। এরপরে বাসায় যাব, ফ্রেশ হব, খাবার দাবার করব, নামাজ পড়ার সুযোগ থাকলে নামাজ পড়ব, এরপরে ঘুমাবো, এরপরে আবার উঠে কাজে আসতে হবে। 12-13 ঘন্টা ডিউটি করে প্রবাসে কতটুকু সুখে থাকা যায়? আর আপনি যে খাবার দাবার করবেন, এই খাবার দাবারটা আপনার জন্য কেউ, আপনি বাড়িতে যেভাবে আপনার পরিবার থাকলে, যারা বিয়ে করেছেন তাদের স্ত্রীরা, অথবা যারা বিয়ে করেনি তাদের ভাই বোন, মা বাবা অনেকে আছেন, তারা কিন্তু আপনি কাজ করার পরে বাসায় ফিরবেন, তারা খাবারের ব্যবস্থা করে রেখে দিবে। কিন্তু এখানে কিন্তু সেই সুযোগ নাই। এখানে যেহেতু আমি ব্যাচেলার হিসাবে আছি, তো সেখানে কোনো সুযোগ নেই। এই কারণ আমার এখানে নিজেকে রান্না করতে হয়, নিজেকে রান্না করে খেতে হয়। তো রান্না করাটা, সারাদিন পরিশ্রম করে যদি রান্না না থাকে, আর পেটে যতই খিদা লাগুক না কেন, আপনাকে রান্না করে এই খেতে হবে। তো টোটালি এইরকমই কিন্তু জীবনটা। এক তো হচ্ছে আপনার নিজের সবকিছু নিজেকে করতে হয়, দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলেও আপনার কলিজার টুকরা সন্তানদের বুকে জড়িয়ে ধরতে পারছেন না, আপনার মাকে কাছ থেকে দেখতে পারছেন না, আপনার মার সেবা করতে পারছেন না,
পরিবারের সদস্যদের সুযোগ সুবিধার জন্য আপনি পাশে যেতে পারছেন না। এই যে বিষয়গুলা এতটা কষ্ট দেয়, যেটা আমি অনুভব করতে পারছি যে আমার জীবনটা আসলে কি যে কষ্টের বা কি যে কষ্টে কাটতেছে। কষ্ট করে টাকা ইনকাম করতেছি, হ্যাঁ এটা ঠিক, টাকা ইনকাম করতেছি, আমার বাচ্চাদের দিচ্ছি, আমার পরিবারকে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় না যে আমার পরিবারটাও আমাকে দূরে রেখে বা আমি প্রবাসে আছি এটা তারা রেখে আমাকে তারা হয়তো অতটা সুখে নেই। কারণ তারা হয়তো টাকা পাচ্ছে, কিন্তু আমার সন্তানরা তো তারা টাকা পাচ্ছে, তাদের প্রয়োজন মেটাতে পারছে টাকা দিয়ে, কিন্তু বাবাকে তো আর পাচ্ছে না। আমার মা তো আর সন্তানকে কাছে পাচ্ছেন না। হয়তো প্রয়োজন হলে টাকা দিতে পারছি, কিন্তু মা তো আর সন্তানকে কাছে পাচ্ছেন না, কাছ থেকে দেখতে পারছেন না। আমিও আমার মাকে আমি কাছ থেকে দেখতে পারছি না। এই হচ্ছে প্রবাস জীবন। আর আরেকটি বিষয়, যারা পরিবার পরিজন নিয়ে ভাবেন, যারা প্রবাসকে এনজয় মনে না করে প্রবাসে এসেছেন পরিবার ছেড়ে দুটা টাকার জন্য, তারা কিন্তু সবসময় মাথায় একটা চিন্তা থাকে যে যাতে কোনো একটা টাইম বেকার না যায়, মানে ফ্রিতে না যায়, প্রত্যেকটা টাইমটা যেন কাজে লাগে। কারণ আপনি যদি 1 ঘন্টা কাজ করেন, এই 1 ঘন্টা আলতু ফালতু সময় না দিয়ে যদি আপনি কাজ করেন, তো হয়তো কিছু টাকা ইনকাম করতে পারবেন, কিছু ডলার ইনকাম করতে পারবেন। এটা চিন্তা করে কিন্তু অনেক প্রবাসীরা, কারণ নিজের অসুস্থ শরীর নিয়েও কিন্তু একদিনের জন্য তারা 1 ঘন্টার জন্য ঘরে বেকার সময়টা নষ্ট করতে চান না। আলহামদুলিল্লাহ আমি এসেছি, কাজে লেগেছি। আমি আসার 6 মাস পর থেকেই, 5-6 মাস পর থেকেই আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই যে গত শীতের সিজন পার করলাম, বরফের টাইম, কি বরফ কি ঠান্ডা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি প্রতিদিনই কিন্তু বের হয়েছি কাজে। এবং আমি কাজে লাগার পর থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি প্রতিদিনই বের হই, 12-13 ঘন্টা 14 ঘন্টার মতো কাজ করি। তো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আর প্রবাসের জীবনটা খুবই কষ্টের। যারা প্রবাসকে এনজয় মনে না করেন, যারা প্রবাসে এসেছেন মনে করেন যে এসেছি পরিবার ছেড়ে, পরিবারের জন্য কিছু করি, তাদের জন্য অনেক কষ্টের। আর যারা এখানে আসার পরে হয়তো পরিবারের কথা তেমন একটা ভাবছেন না, পরিবারকে 2 টাকা ইনকাম করে দিবেন এরকম কোনো চিন্তা নেই, তাদের জন্য এনজয়ের। তারা ঘুম থেকে উঠছেন, ফ্রেশ হয়ে বের হয়ে আড্ডা দিচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, নতুন নতুন স্পটে যাচ্ছেন, যা ইচ্ছা তাই করছেন। তো এখানে তো আর কারো কোনো বাধা নেই, আপনার ইচ্ছা যা হবে তাই করতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করেন, কোনো অসুবিধা নেই। তো আজকে অনেক কথা বললাম। আমার ভাই বন্ধু যারা আছেন আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমার মতো যারা প্রবাসে আছেন পরিবার পরিজন ছেড়ে যে আশা করে নিয়ত করে এসেছেন পৃথিবীর যে দেশে থাকুক না কেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন। সবাই যেন সফল হয়ে দ্রুত পরিবারকে আনতে পারে এবং দ্রুত পরিবারের কাছে যেতে পারে। এবং যারা দেশে আছেন আত্মীয় স্বজন, একজন মানুষ প্রবাসে আসলে এলাকার যারা সাধারণ মানুষ আছেন বা অনেক গরিব মানুষ আছেন বা এলাকায় অনেক মসজিদ মাদ্রাসা আছে, অনেকেই কিন্তু এই প্রবাসীদের কাছে দাবি করেন, দাবি রাখতেও পারেন, মনে মনেও চিন্তা করেন যে হয়তো প্রবাসে আছে বা ভালো একটি দেশে আছে, সে হয়তো সুবিধা অসুবিধা বিভিন্ন খাতে সহযোগিতা করবে। তা আমি মানুষ হিসাবে আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হচ্ছে এই মানুষ, হচ্ছে আমি সেই জাতি। তো যদি আমার উপরে আল্লাহ তাআলা মানুষ হিসাবে যত হক দিয়েছেন, আমার সামাজিক হক, আমার গ্রামের মানুষের হক, আমার মসজিদ মাদ্রাসার হক, এবং আমার পরিবারের হক, আমার আত্মীয় স্বজনের হক, যতটুকু আমার হক আছে ততটুকু যেন আল্লাহ তাআলা আমার এই হকটা পালন করার, পূরণ করার তৌফিক দান করেন। আপনারা আমার জন্য এই দোয়া করবেন। আমি চেষ্টা করি আমার আশপাশের গ্রামের, আমি মানুষ হিসাবে আমার আয় থেকে আমি যতটুকু আয় করছি, এই আয়ের উপরে আল্লাহ তাআলা যতটুকু হক রেখেছেন তাদের আশপাশে, শুধু গ্রাম না, আমার মানুষ হিসাবে যত মানুষই আমি দেখি বা আমার চোখের সামনে পড়ে আমার আওতার ভিতরে থাকে, আমি হক যেন আদায় করতে পারি। আমার গ্রামের মসজিদ হোক আর আশপাশের মসজিদ হোক, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এই তৌফিক অনুযায়ী আমার যতটুকু হক আছে ততটুকু যেন আমি পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন এবং সেই মন মানসিকতা দেন, সেটাই আমি সবসময় আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে, আমার যত হক আছে সব হক যেন আমি পাই করে আদায় করতে পারি। তো সেই চিন্তাই কিন্তু আমার এই পথ চলা, এখানে থাকা, কষ্ট করেও থাকা। কিন্তু যখন কলিজার টুকরা সন্তান আর মায়ের কথা মনে পড়ে, তখন চোখের জলটা অজরে ঝরে। নীরবে কাঁদি, কেউ দেখে না, নীরবে চোখের জল
চলে আসে। এই হচ্ছে প্রবাস। প্রবাসের অনেক বিষয় আমি আজকে অনেক দিন পরে শেয়ার করলাম। অনেক দিন পরে এই বিষয়গুলো আমি শেয়ার করলাম। আমার অনেক বন্ধুরা কমেন্ট করছেন, অনেক দিন পরে আমি এই বিষয়গুলো শেয়ার করলাম। ভাবলাম যে একটা ভিডিও অন্তত দেই আমার বন্ধুদের জন্য, তারা অনেক বিষয়টা বুঝতে পারবে যে প্রবাস জীবনটা যে কত কষ্টের। এটা একমাত্র যারা প্রবাসে এসেছে এবং যারা প্রবাসে এসে পরিবারকে কিভাবে ভালো রাখা যায়, আত্মীয় স্বজনকে কিভাবে সহযোগিতা করা যায়, বিপদে পড়া মানুষগুলোকে কিভাবে সহযোগিতা করা যায়, এবং সুচিন্তা যাদের থাকে, আল্লাহ মানুষকে যেভাবে সুচিন্তা দিয়ে এবং সুরাস্তা দেখিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, সেই চিন্তা যারা করে তাদের জন্য অনেক কষ্টের। আর যারা এই চিন্তা করে না, যারা প্রবাসে এসে শুধু তার নিজের কথাই চিন্তা করে এবং নিজেই সে এনজয় করবে যে প্রবাসে আসছি, এনজয় করবো, একটু এনজয় করবো না তো আসলাম কেন, তাদের জন্য এনজয়ের দেশ। তাদের কোনো কষ্ট নেই। কষ্ট হচ্ছে বিশেষ করে আমার, যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, যে আমার প্রবাসে এসেছি একটাই কথা, যে আমার পরিবার পরিজন রেখে এসেছি, প্রবাসে এনজয় করার জন্য আসি নাই। এসেছি ভবিষ্যৎ প্রজন্মদের জীবনটা সুন্দর করার লক্ষ্যে। আমি উসিল্লা করব, আল্লাহ তাআলা হয়তো সুন্দর করবেন, এটাই, এই উসিল্লার জন্য আসছি। সেটা মন থেকে করতে হবে এবং মন থেকে করার চেষ্টা করছি। আজকে আমার ভাই বন্ধুরা যারা আছেন সিলেটের ম্যাগাজিনে অনেকেই বলেছেন যে সাগর ভাই লাইভে আসেন না, কথাবার্তা বলেন না, বা প্রবাসের বিষয়টা, প্রবাস কেমন লাগে। তো সব বিষয়ে আমি আজকে আপনাদেরকে শেয়ার করে দিলাম যে কেমন লাগে, প্রবাস কেমন হয়েছে, কেমন আছে, প্রবাস জীবন কেমন। তো সেটা একটু শেয়ার করলাম। নিশ্চয়ই আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা দেখেছেন, দেখছেন এবং অনেকটা আনন্দিত হয়েছেন, খুশিও হয়েছেন, অনেকটা কষ্টও পাবেন। আমি মিস করি আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যাদের সাথে দিনে রাত, রাত্রে দিন চলেছি এবং সর্বদা চেষ্টা করেছি ভালো থাকার জন্য, ভালো চলার জন্য, মানুষের উপকার করার জন্য। আমাকে যারা চিনেন তারা জানেন, এবং সেটাই আমার এখনো সেই চেষ্টা আছে যে আমি নিজে উপার্জন করে মানুষকে সহযোগিতা করব, এবং যতটুকু করার চেষ্টা করছি এবং যতটুকু শুনছি ততটুকু করছি। সেটা যেন আমার আল্লাহ যেন আমার এই চেষ্টাকে কবুল করেন, আমার সহযোগিতাকে কবুল করেন, এবং আল্লাহ যেন আমাকে, আমার মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি, যতটুকু হক আছে নিজের পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে যতটুকু হক আছে, যে জায়গাতে হক রেখেছেন মানুষ হিসেবে, প্রত্যেকটা হক যেন আমি আদায় করতে পারি। আমার ভিডিওটা আজকে আপনারা যদি একটু শেয়ার করেন, আমি একটু আনন্দিত হব। আমার এই কথাগুলো যাতে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে যায়, কারণ সবাই কিন্তু অনেকটা প্রশ্ন করে থাকেন যে ভাই প্রবাস জীবনে কেমন আছেন, কেমন কাটছে আপনার জীবন, কতটুকু সুখে আছেন, ভালো লাগছে কিনা। তো সেই সব কথার উত্তর কিন্তু আজকে এই মুহূর্তে আমি এই লাইভে দিয়ে দিলাম। অবশ্যই তারা যারা আছেন তারা যদি শোনেন হয়তো আনন্দিত হবেন, বুঝতে পারবেন প্রবাস জীবনটা কতটুকু সুখের, কার জন্য সুখের আর কার জন্য কষ্টের, কার জীবনটা তেজপাতা হয়ে গেছে আর কার জীবনটা সোনায় সোহাগা হয়ে গেছে। তো এটা এই আজকের ভিডিও থেকে আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন। আপনারা কমেন্ট করে যাবেন। আমার অনেক ভাই ব্রাদাররা কমেন্ট করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কমেন্টগুলো আমি আসলে একটু পড়তে পারিনি, তবে পরবর্তীতে আমি পড়ে নেব, কারণ কথাগুলো একটু বলার জন্যই কিন্তু একটু বেশি বেশি লাগাতার কথা বলে ফেললাম, কারণ কমেন্টগুলো পড়তে গেলে অনেকটা এলোমেলো হয়ে যায় অনেক সময়, তো সেই জন্যই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে আমার পিছনে যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে একটা হাইওয়ে রোড, এবং এই যে পিছনে আরেকটা বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে টাউন সেন্টার বলে এটাকে। আর আমি যে পরিবেশে আছি আপনারা দেখেন, এই পরিবেশটা, আমি তো সবসময় বলি যে কানাডার পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, গাছগাছালির খুবই প্রাধান্য রয়েছে। অরিজিনালি অক্সিজেন পাওয়ার জন্য তারা সবসময় কাজ করেন। বাধ্যতামূলক সরকারিভাবে, সরকারি নির্দেশ অনুযায়ী বাসা করতে হবে, এবং বাসার সামনে গাছ থাকতে হবে, গাছ থাকতে হবে, রুলস। এদেশের আইন মানুষকে প্রত্যেকটা পাড়া দিতে হলেও মানুষ এই দেশে আইনের ভিতরে থেকে পাড়া দিতে হবে। ঘর থেকে বের হওয়ার পরেই কিন্তু আইনের ভিতরে আপনাকে চলতে হবে, আপনি ঘরে থাকলেও আইনের ভিতরে থাকতে হবে, সবকিছু রুলসের ভিতরে চলে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। কমেন্ট করেছেন আবু কায়ুম এবং
সালেহ কাজী, সাজ্জাদ মিয়া, মুস্তাক রহমান, আবুল কালাম, সালেহ কাজী, পাপ্পু, তারপরে মোহাম্মদ নূর উদ্দিন, সালেহ কাজী। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে সহযোগিতা করলেন, লাইভে এসে আমাকে আনন্দিত করেছেন, উৎসাহিত করেছেন, এবং আমার কথাগুলো যারা শুনেছেন, আমি মনে করি যে আমার কথাগুলোর সাথে কতটুকু যুক্তি রয়েছে সেটা থেকে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর একটু শেয়ার করবেন। আমি আনন্দিত হব। আপনাদের শেয়ার এবং সহযোগিতা পেলে অবশ্যই মাঝে মধ্যে এভাবে একটু ভালো লাগবে যে ভিডিও করতে। আমি ভিডিও করব অবশ্যই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আহমেদ মিতু, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা সময় দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।